ব্রিজ লজের ম্যানেজার আশিস মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আশিস বাবু, এই যে দীপক সাউয়ের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন, ঠিক কি অভিযোগটা? অভিযোগটা হচ্ছে যে ও এখানে দিনের পর দিন অরাজকতা কত দুষ্কৃতিমূলক কাজকর্ম কত, এক নম্বর রুমের মধ্যে ঢুকে মদ খেত বন্ধু বান্ধব নিয়ে। এটা থেকেই মালিক কোনোভাবে ওকে করতে পারেনি। তো আমাকে কাজের কথা বলা হলো, বললে এগুলো বন্ধ করতে হবে। বললাম ঠিক আছে, একেবারে তো হবে না, ধীরে ধীরে করবো। এবং আমি 9 তারিখ থেকে কাজ নেওয়ার পর থেকে 1 নম্বর রুম ভাড়া দেওয়া শুরু করি এবং যেভাবে ইনস্ট্রাকশন দেন আমাদের মালকিন মঞ্জু নাহা, আমি ঠিক সেই মতো কাজ করতে থাকি। উনি বলেছিলেন এই রেজিস্টারটা এখানে রাখবে না, লুকিয়ে রাখবে, বিল ফিল সব গুছিয়ে আমার ঘরে রাখবে 3 নম্বর রুমে। যখন তুমি খেতে যাবে তখন তুমি এগুলো বাইরে গেলে মানে টেবিলে কিছু রাখবে না। দীপক কি করতো এসে? দীপক এসে এই রুমটায় ঢুকতো, মানে নিজের মতো করে, মানে নিজের ঘর, স্নান করা, মানে করা, তারপরে এখানে বসে মদ খাওয়া, অন্যান্য বন্ধু বান্ধবদের নিয়ে মদ খাওয়া, এসব চালিয়ে যেত। কিন্তু 9 জুনের পর থেকে সেগুলো মোটামুটি বন্ধই হয়ে যায়। এবং আমি 9 তারিখ থেকে ঘরটা ভাড়া দেওয়া শুরু করি এবং ওর গ্র্যাজ বাড়তে থাকে আমার উপরে। ও আমাকে বারবার বলতে থাকে যে এই ঘরটা ভাড়া দেবে না, এটা আমার ঘর, আমি এটাই উঠি বসি, আমি কোথায় স্নান করবো, কোথায় বসবো, কোথায় বন্ধু বান্ধবদের নিয়ে করবো। আমি তা ওর কথা শুনি না। এবং 19 তারিখ বিকালে আমি খাওয়া দাওয়া করতে যাই। খাওয়া দাওয়া করতে যাওয়ার পর যখন ফিরি 3:30 নাগাদ, তখন দেখি ওইখানে বসে এটা নিয়ে পেপার ওইটা নিয়ে খুব জোরে জোরে ঠুকছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে, নাম না করে। এবং সেটার উদ্দেশ্য সেটা আমি বুঝতে পারলাম, তবু আমি কিছু বললাম না, কারণ এরা একজন কি বলে অসামাজিক লোক, এদের সাথে করা মানে ঝগড়া হওয়া, মারপিট হওয়া। আমি সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য করলাম। কিন্তু তবু আমি আমাদের যে নিমাইদা যিনি আছেন, যিনি এখানে কাজ করেন ওয়েটারের, আমি ওকে বলেছিলাম যে নিমাইদা, আমার গায়ে হাত তুলবেই, আজ না হোক কাল তুলবেই। এবং সেটা বেশি দিন গেল না, 20 তারিখ বিকেলবেলা 3:30 নাগাদ, যখন এই ঘড়িটা যখন 3:30 বাজে, তখন আমার 2জন কাস্টমার এসছেন, বয়স্ক, 65-এর উপরে বয়স, তাদের নাম রেজিস্ট্রি করছি। তখন ও এই জায়গাটায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি ওকে বললাম, ভাই দীপক, তুমি আমাকে গালাগালি করছো কেন? তখন ও বললো, তোকে তো গালাগালি করছি এখন, এরপরে তোকে মারবো, তুই কাস্টমার ডিল করে নে। এবং যথারীতি কাস্টমার চলে গেল। এবং চলে যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে আমার মালকিন মঞ্জু নাহাকে ফোন করি। ফোনে বলি, মা এইরকম ব্যাপার, দীপক এসেছিল, এসে এরকম হুমকি দিচ্ছে, তোকে মারবো টারবো, আর অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ততক্ষণে ওইখানটায় চলে এসছে এবং ও শুনে নিয়েছে কথাটা। এবং সঙ্গে সঙ্গে আবার ব্যাক করে ঢুকে ও আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। এবং তারপর তো বাকিটা ভিডিও ফুটেজে, পুরোটাই ভিডিও, মানে কি বলে সিসিটিভি ফুটেজে আছে। ওর উদ্দেশ্যটা কি আপনাদের উপর চড়াও হওয়া বা এখানে? এখানে ছিল আরো একটা জিনিস আমাকে বলেছিল যে তুমি এখানে হোটেলে 2 নম্বরই করবে, 4টে কাস্টমার এলে 1টার নাম, 3টের নাম লিখবে, 1টা লিখবে না, 5টা আসলে 3টের নাম লিখবে, 2টো লিখবে না, পকেটে পয়সাটা রাখবে। কেন জানি না, আমি বলেছিলাম, আমাকে সরাসরি ডিনাই করেছিলাম। আমি বলছিলাম, না, এসব কাজ আমাকে দিয়ে হবে না। 20 তারিখ আপনি পুলিশে অভিযোগ করলেন, কিন্তু পুলিশ কি কোনো পদক্ষেপ করেছে? থানায় যখন গেলাম আমি আর আমার ওয়াইফ, এবং রিটেন কমপ্লেন করলাম, দিল। তো সঙ্গে সঙ্গে বড়বাবু যিনি আছেন মিস্টার দাস, উনি সঙ্গে সঙ্গে ভ্যান দিয়ে আমাকে একজন অফিসারকে দিয়ে পাঠালেন। অফিসারের নাম কি বিপ্লব বাবু। উনি সঙ্গে সঙ্গে এলেন, কিন্তু তখন এখানে কেউ ছিল না, মিনিট 10 ছিলেন। এবং তারপরেও শুনেছি পুলিশ এসেছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। কিন্তু দীপক তো এলাকাতেই ঘুরছিল। দীপক এলাকাতেই ঘুরছিল, আমার চোখে পড়েনি যদিও, কিন্তু আমার চোখে যে পড়লো। কিন্তু তার আগে ওর বাবা এখানে এলো আমার কাছে, সেই দিন সন্ধ্যেবেলা যেদিন ঝগড়া হয়, ওর বাবা আমাকে এসে খুব জড়িয়ে ফুড়িয়ে ধরে করে যে এটা মিউচুয়াল করে নে করে নে। বললাম ঠিক আছে, কিন্তু আমি যেটা করেছি সেটা তো প্রশাসনিকভাবে করেছি, থানায় আমি করেছি। যদি কোনো মিউচুয়ালের ব্যাপার আসে তাহলে সেটা থানায় বড়বাবুর ঘরে বসে হবে, এরকম অন্য কোনো কোথাও গোল টেবিলে নয়। লিগালি করেছি, লিগাল ভাবে, লিগাল প্রসেসে হবে, আইনত হবে। এরপরে কি দীপক সেদিনকেও রাত্রে দীপক আসে এই হোটেলে, এবার রেজিস্টারটাকে এমনি করে চলে যাবেন একটা দাদাগিরি হাবভাব নিয়ে। আমাকে পুলিশ বলেছিল ওর কথা করতে, কিন্তু ওর বাবার সাথে যেহেতু একটা কথা হয়েছিল, সেজন্য ওকে মার্সি করেছিলাম যে ঠিক আছে। কিন্তু তারপরে যেদিনকে বাপ্পাদা মারা গেল, সেদিন দুপুরবেলা আমি শুনলাম যে ও এখানে এসে, আমাদের এখানে যার একটা ছেলে থাকে কৃষ্ণা বলে, তাকে এখানে এসে দাঁড়িয়ে বলে গেছে হোটেলের বাইরে, যেই তো इसको मारा 4 दिन हो गए, क्या उखाड़ लिया मेरा, क्या कर लिया मेरा, फिर 10-12 दिन जाने दे, हम उसको फिर पीटेगा। এই সাহসটা কোথা থেকে আসছিল? শাসক দলের অনুগামী বলে?
দেখুন, শাসক দলের অনুগামী বলবো না, শাসক দলের অনুগামী কোনো রাজনৈতিক দল, বারবার বলেছি, যারা দুষ্কৃতী এরা নিজেরাই ডেসপারেট হয়, এরা অপরাধমূলক কাজ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এরা আর কাউকে ভয় পায় না। এবং শাসক দলের ব্যাপারটা আপনি আমাদের যে উত্তরার প্রেসিডেন্ট আছেন উনি বলেছেন, কালকে আপনাদেরকে সাক্ষাৎকার দিয়েছে, যদি কোনো রকম দলের সাথে বা দলের কেউ দিয়ে থাকে তার জন্য ব্যবস্থা নেবেন, এবং আমার আস্থা আছে উনি তাই করবেন, কারণ উনি আমাদের অফিসিয়ালি। এখন যা পরিস্থিতি, এখন কি আপনি সাহসের সঙ্গে হোটেল সাহসের সঙ্গে মানে কি, আমি তো বললামই আপনাকে, মানে আগে একে বললাম যে আমি আমার ওয়াইফকে বলেছি সাদা কাপড়ের জন্য তৈরি থেকো, যে কোনো দিন আমি মার্ডার হয়ে যেতে পারি, বাট আমি এইটা নিয়ে ভাবিত নই। আতঙ্কের পরিস্থিতি না, আতঙ্কের পরিস্থিতি থাকলেও মানে আর আতঙ্ক তো অতটা নেই, হয়তো প্রথম দিন যতটা ছিল, এখন আর আমি আতঙ্কিত নই। পুলিশ অভয় দিচ্ছেন, পুলিশ অভয় দিক বা নাই দিক, আমি নিজে আর আতঙ্কিত নই। আমাকে খুব বেশি করলে মেরে দেবে, ইটস ফুল অ্যান্ড ফাইনাল, এটাই হচ্ছে শেষ, মানে শেষ করতে পারে যেটা, আমাকে মেরে দিয়ে শেষ করতে পারে, এর বাইরে তো আর কিছু করতে পারবে না। কিন্তু তারপরে তো আপনারাও আছেন, আপনাদের উপরে বিশ্বাস আছে, পুলিশের উপরও বিশ্বাস তো রাখতেই হবে, প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমার অগাধ আস্থা এবং বিশ্বাস আছে। আশিসবাবু যেটা জানাচ্ছেন, তিনিও রীতিমতো আতঙ্কের মধ্যেই রয়েছেন, যদিও তিনি বলছেন যে খুব বেশি হলে তার প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকছে, এর বেশি কিছু হবে না। কিন্তু এরকম পরিস্থিতি কেন হলো, এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুনীত হালদারের সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, হাওড়া।